দেখো। বার্কার একটা ছোট কার্ডবোর্ডের বাক্স তুলে ধরল আমার দেখার জন্য। বাক্সটার ভিতরে তুলোর পশমে রাখা একটা বড় শুকনো বীজ, একটি মরা কুঁচকানো শুকরিটের মতো দেখতে। এটা কি? আমি জানতে চাইলাম। আমিও বোঝার চেষ্টা করছি এটা কি। মৃদু হেসে বলল বার্কার। যে লোকটার কাছ থেকে আমি এটা পেয়েছি সে বলেছে ওটা বিষাক্ত ভয়ঙ্কর উদ্ভিদ, ম্যানড্রেকের বীজ। এমন উৎসাহ ও আগ্রহের সঙ্গে বার্কার কথাটা বলল যে আমারও উৎসাহ বেড়ে গেল, যদিও আমি ব্যাপারটার কিছুই জানি না। বার্কার আমার অনেক কালের বন্ধু। ও একজন খ্যাতনামা উদ্ভিদ বিজ্ঞানী। অনেক নতুন ধরনের অর্কিড ও আবিষ্কার করেছে। গবেষণার কাজে বার্কার পৃথিবীর দুর্গম অনেক স্থানেই গেছে। সম্প্রতি সে ব্রাজিলের অরণ্য থেকে অভিযান শেষ করে ফিরেছে। তার সফল অভিযান ও প্রত্যাবর্তনকে উপলক্ষ করে আমরা দুই বন্ধু পান ভোজনে মিলিত হয়েছি। বার্কারের স্টাডিতে খাওয়া দাওয়ার পর আমরা বসে আছি। ম্যানড্রেক আবার কি? আমি জানতে চাইলাম। উত্তরে বার্কার তার পড়ার তাক থেকে ল্যাটিন ভাষায় লেখা পুরনো একটা বই বার করল। বইটা ম্যানড্রেককে নিয়ে লেখা। 500 বছর আগে লেখা এই বইতে ম্যানড্রেক সম্বন্ধে অনেক তথ্য ও কাহিনী দেওয়া আছে। ম্যানড্রেকের ছবিটাও বার্কার আমায় দেখালো। ছবিটা এই রকম: মানুষের শরীর, হাত ও পা, কিন্তু হাতের ও পায়ের পাতার জায়গায় আছে শেকড়, আর মাথার জায়গায় একরাশ পাতা। ম্যানড্রেকের ডান পায়ে দড়ি দিয়ে বাঁধা কুকুর। বার্কার বলল, গল্পকথার মানব ধর্মযুক্ত উদ্ভিদকে শিল্পী কিভাবে এঁকেছেন দেখেছ? আগে লোকে ভাবতো ম্যানড্রেক গাছ হলেও মানুষের মতো আকার সম্পন্ন এবং মাংসাশী প্রাণীর মতোই সর্বভোজী, যে তার সুরের মতো শিকড়কে বাড়িয়ে দিয়ে যারা গাছপালা সংগ্রহ করে তাদের কিছু বুঝতে পারার আগেই আঁকড়ে ধরে ও পিষ্ট করে মেরে ফেলে। প্রাণীদের রক্ত খেয়েই এরা শক্তি অর্জন করে। একটা ম্যানড্রেক গাছ উপড়ে ফেলার চেষ্টা ছিল আত্মহত্যার সামিল, এবং কুকুরদেরকে ওই কাজে লাগানো হতো। ছবিতেও তাই দেখানো হচ্ছে, দেখো। এক্কেবারে বাজে কথা। আমি হেসে উঠলাম। বললাম, তুমি কি সত্যি সত্যি এরকম ভয়ঙ্কর গাছের অস্তিত্বে বিশ্বাস করো? কেন বিশ্বাস করব না? মানুষ ও মনুষ্যতর প্রাণীর যে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কে বলতে পারে এই উদ্ভিদই সেই মিসিং লিঙ্ক কিনা? গাছ চিরকালই সোজা হয়ে দাঁড়ায় মানুষের মতো, ইতর প্রাণীদের মতো পিঠ নিচু করে চলে না। এমনকি আজও অনেক জংলি আছে যারা সুঁড় বা আঁকশি দিয়ে ছোট ছোট কীটপতঙ্গ ধরে। আচ্ছা, বেশ তো। তোমার ওই ম্যানড্রেকের বীজ থেকেই গাছ করে দেখো না কি হয়। আমি হেসে বললাম। বার্কার কিন্তু আমার কথাটাকে খুব গুরুত্ব দিল। সে চিন্তিতভাবে বলল, এর জন্যে ভীষণ তাপের দরকার হবে। আর্দ্র সিক্ত পরিবেশে ও প্রবল উত্তাপে এই গাছ জন্মাবে। দরজায় আঁচড়ানোর শব্দে বার্কার থামল। টম এসেছে। বার্কার হাসি মুখে বলে উঠল, পারস্য দেশের সুন্দর বেড়াল টম বার্কারের অত্যন্ত আদরের। বার্কার বাইরে গেলে টম অনেক সময়ই আমার কাছে থাকত। ঘরে ঢুকে টম আনন্দে ঘুরছে। ও আমার মাটির তলার ঘরে এতক্ষণ ইঁদুর খুঁজছিল, এবার দুধ খাবে। বার্কার তাকে আদর করে বলল। 1 মাস কেটে গেছে। আমি আমার কাজকর্ম নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়েছিলাম। বার্কারের সঙ্গে আর দেখা হয়নি। একদিন ও ফোন করল। হ্যালো, তুমি কি এক্ষুনি আসতে পারবে? বার্কারের স্বর উত্তেজনায় অধীর। সেই ম্যানড্রেকের বীজটা। কি বলছো? আমি চমকে উঠলাম। ওটার গাছ বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড উত্তাপ লেগেছে। আমার সেলারেই গাছ জন্মেছে। তাড়াতাড়ি এসো দেখতে। আমি প্রায় ছুটেই বেরোলাম। সেই ভয়ঙ্কর ম্যানড্রেক গাছ জন্মেছে যা প্রাণীর রক্ত খায়। দোরগোড়াতেই বার্কার দাঁড়িয়ে। স্কুলের ছাত্রের মতো সে অধীর উত্তেজিত। তার মুখে উল্লাস, উন্মাদনা। তোমার আগেই দেখা উচিত ছিল।
গাছটা আমার হাতের মতো বড় হয়েছে, মূল সুর কর্ষক সবই আছে। এর মানে কি বুঝতে পারছো? আমরা নিমেষে ক্যালেন্ডার থেকে 1000 বছর মুছে ফেলেছি। এই রকম গাছ খালি অতীত যুগের গল্প কথায় পাওয়া যেত। আদিম মানুষ কথা বলতে শেখার আগেই এই গাছ পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। এখন এই গাছ জন্মেছে আবার, আর আমার বাড়িতে বাড়ছে। বার্কারের উত্তেজনা আমাকেও স্পর্শ করল। আমিও উদ্দীপিত হলাম। বার্কারের সঙ্গে দ্রুত চলে গেলাম নিচের সোলারের দিকে। মাটির অনেক গভীরে, একেবারে নিচে ঘরটা। সিঁড়ি দিয়ে নামার সময় গরম ধোঁয়ার মেঘ এসে যেন আমাকে ধাক্কা মারে। আর্দ্র উত্তাপ, বার্কার ব্যাখ্যা করল। গরম বাষ্প আর বিদ্যুতের তীব্র আলো। আমি একটা তামার বয়লার এখানে বসিয়েছি, সেটা 3 সপ্তাহ ধরে ফুটছে। হোস পাইপে করে বয়লারে জল ঢালা হয়, আর প্রতি 4 ঘন্টা অন্তর আগুন জ্বালা হয়। এই অতি উষ্ণ বাষ্প যে আর্দ্রতা ও উত্তাপ সৃষ্টি করেছে, তাতেই এই রকম গাছ বাঁচতে পারে। ইলেকট্রিসিটি দিয়ে আরও আলো ও অতিরিক্ত উত্তাপ সঞ্চারিত হচ্ছে। আমরা একেবারে নিচের ঘরে গেছি। উত্তপ্ত আবহাওয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই বাষ্পের আবরণ ভেদ করে আলোর দৃষ্টি পৌঁছল অন্য প্রান্তে। সেখানে নরম সিক্ত মাটিতে সেই অদ্ভুত গাছটা আস্তে আস্তে দুলছে। সত্যিই দুলছে। সেখানে কোনো বাতাস ছিল না যাতে কিছু আন্দোলিত হতে পারে, তবু গাছটা এক পাশ থেকে অন্য পাশে দুলছিল। সত্যি গাছটা প্রায় হাতখানেক লম্বা, গোড়া বেশ মোটা, দুটো পুষ্ট শাখা বেরিয়েছে, যার প্রান্তে পাতলা শিকড়গুচ্ছ ওপর দিকে পত্রগুচ্ছের দিকে প্রলম্বিত হয়েছে। গাছটার রং সাদা, কিন্তু গোড়ায় হালকা ছাই রঙের ছত্রাক জমে আছে। দেখলে তো? বার্কার বলল। অবশ্য ছবির মতো পা নেই গাছটার, কিন্তু হাত, সুঁড় সবই দেখো আছে। কাছে গিয়ে দেখো, শোষক সুঁড়ও দেখতে পাবে। আমি তাকিয়ে দেখলুম, ফুলের মতো দেখতে শোষক সুরগুলো খুলছে, বন্ধ হচ্ছে, যেন খাদ্যের প্রত্যাশায়। আমি শিউরে উঠলুম। ওটার মধ্যে কেমন যেন একটা অবিশ্বাস্য ঘৃণ্যতা, শয়তানি আর ভয়াবহতা লুকিয়ে আছে। একটা জিনিস দেখো, গাছটা প্রতি মুহূর্তেই কিন্তু বাড়ছে। বার্কার আমার হাতটা আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠল। গাছটা একবার প্রসারিত হচ্ছে, আবার গুটিয়ে যাচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, এবং প্রতিবারেই সে বড় হচ্ছে। আমি যেন আর সহ্য করতে পারছি না। বললাম, চলো চলো বেরিয়ে যাই, তাপ বেড়ে যাচ্ছে। বার্কারের একেবারেই ইচ্ছে ছিল না ওখান থেকে চলে আসার। আমি ওর হাত ধরে প্রায় টেনে আনলাম। ওপরে এসে মনে হলো বাতাস কত মধুময়। একটা অদ্ভুত সৌন্দর্য, তাই না? বার্কার উৎসাহের সঙ্গে বলে উঠল। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এটা একটা বৃহত্তম। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি তাড়াতাড়ি বললাম। আমি বারবার চেষ্টা করছি ওই বীভৎস প্রাণীটার প্রসঙ্গ এড়াতে, কিন্তু বার্কার 1 ঘন্টা ধরে সেই কথাই বলে চলল। আমি ফিরে এলাম। 2 দিন ধরে বার্কারের ওই মাটির তলার ঘর আর সেই ভয়ঙ্কর উদ্ভিদটার কথা ভুলতে চেষ্টা করছি, কিন্তু খালি ওটার কথাই মনে আসছে। 3য় দিনে সকালে আমার মনে কেমন যেন একটা ভয় ঢুকলো। কাজে মন দিতে পারছি না, খালি চোখের সামনে ভাসছে গ্রীষ্মপ্রধান অঞ্চলের উপযোগী কৃত্রিমভাবে তৈরি করা উষ্ণ সিক্ত আবহাওয়ায় সেই ভীষণ প্রাণীটা, আর বাষ্প ভেদ করে এর প্রতি বার্কারের সপ্রেম দৃষ্টি। বার্কার বয়লারে আগুন দিচ্ছে। সে শয়তানের পুজোর জন্য তীব্র বিদ্যুৎ আলো ঠিক করছে। বার্কার ওই উদ্ভিদটার সুর ছুতে যাচ্ছে। আমি আর থাকতে না পেরে বার্কারের বাড়ি গেলাম। আমাকে যেতে হলো। যুক্তির থেকে প্রবল এবং আমার ব্যক্তিত্বের থেকে বড় একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে গেল বার্কারের বাড়িতে। দরজায় ধাক্কা দিলাম, কোনো সাড়া নেই। তবে কি ও বাইরে গেছে?
তাও নয়। খুব জোরে জোরে ঘা মারলাম। দরজা খুলল না। বাড়ির পেছন দিকে গিয়ে চেঁচাতে লাগলাম, বার্কার, বার্কার, বার্কার। শেষ পর্যন্ত আমি একটা জানলা ভাঙলাম। স্বাভাবিক অবস্থায় আমি তা করতুম না, কিন্তু আমার বন্ধুর সম্বন্ধে কেমন জানি একটা ভয় আমার মনে দানা বাঁধল। মনে হলো বার্কার নিরাপদ নয়। জানলা ভেঙে ভেতরে ঢুকে আমি বার্কারের নাম ধরে চেঁচাতে লাগলাম, বার্কার, তুমি কোথায়? বার্কার, তুমি কোথায়? আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে এসে আমাকে ব্যঙ্গ করল। মাটির নিচের ঘরে সোলারে যাওয়ার দরজাটা খোলা। আমি নামবো বলে পা বাড়িয়েছি, এমন সময় বাঁচাও, বাঁচাও! বার্কারের গলা। আমার বুক কেঁপে উঠল। আমি সবেগে নামতে আরম্ভ করলাম নিচের দিকে। সেই গরম বাষ্পপূর্ণ ঘরে পা দিলাম। হে কি দৃশ্য! ঘরের শেষ প্রান্তে বার্কার দাঁড়িয়ে, ভয়েতে দেওয়ালে সে যেন মিশে গেছে, আর তার বুকের উপর ঝুঁকে আছে সেই ভয়ঙ্কর প্রাণীটা। ওটা এখন মানুষের মতো বেড়ে উঠেছে। বাতাসে যেন গুঞ্জন ধ্বনি শোনা যাচ্ছে। গাছটা এক ধার থেকে অন্য ধারে দুলছে। তার রক্তচোষা আঁকশিগুলো হাতের মতো প্রসারিত হয়ে ভীত সন্ত্রস্ত বার্কারের দিকে গেছে। আর ওদিকে কাদার উপর পড়ে আছে টমের রক্তহীন মৃতদেহ। একটা কুড়ুল আনো, একটা কুড়ুল! আমাকে দেখে বার্কার চেঁচিয়ে উঠল, যাও, তাড়াতাড়ি যাও, একটা কুড়ুল নিয়ে এসো। আমি ঘুরে দৌড়লাম। ওপরে ঘরে একটা ধারালো দা আর একটা কোদাল ছিল। সেই দুটো নিয়ে নিচে ছুটে এলাম। ঠিক সময়ে এসেছি। ভয়ঙ্কর গাছটার সুরগুলো বার্কারকে প্রায় পেঁচিয়ে ধরেছে। রক্তচোষা আঁকশিগুলো থেকে যেন লাল ঝরছে। আমি পায়ের সর্বশক্তি দিয়ে ঘা দিলাম দৈত্যটার গায়ে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল। সাইরেনের আওয়াজের মতো ওর চিৎকার, তীক্ষ্ণ, তীব্র, ভয়ঙ্কর। এক গোছা রক্তচোষা আঁকশি প্রায় বার্কারের কাঁধকে জড়িয়ে ধরেছিল, কিন্তু মূল গাছটা পেছনে আমার দিকে সরে আসতে তারা ঝুলে গেল। আমি অস্ত্র দিয়ে বারবার আঘাত করলাম। বাতাস বিদীর্ণ করে দিল গাছটার চিৎকার। অন্য যে দাটা ছিল সেটা ছুঁড়ে দিলাম বার্কারের দিকে। সেও সামনে থেকে আঘাত করতে লাগলো। আমরা সেই ভয়ঙ্কর গাছটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললাম। হ্যাঁ, এতক্ষণে বার্কার নিরাপদ হয়েছে। তার সারা মুখ ঘামে ভর্তি। সে থরথর করে কাঁপছে। তুমি 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 ঠিক সময়ে এসে পড়েছো। সে হাঁফাচ্ছে। আমি আমি 4 ঘন্টা এখানে এসেছি। খুব 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 সকালে এসেছিলুম আগুন আগুন ঠিক আছে কিনা দেখতে। রাতারাতি গাছটা কত বড় হয়ে গেছে দেখে খুব খুশি হলাম, আবার 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 অবাকও হলাম। ওই ওই কোণে গিয়ে ইলেকট্রিকের আলোটা দেখছি। এমন সময় টম এলো। আমি 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 টমকে কোনোদিন এখানে আসতে দিইনি। আজ হঠাৎই ও এসেছে। টম টম গাছটার কাছে দাঁড়িয়ে, আমার মনে হয়েছিল গাছটা ওকে সম্মোহিত করেছে, কেননা সুরগুলো ওর কাছে নেমে এলেও ও নড়াচড়া করেনি। তারপর ওকে ধরে ফেললো। আমি আমি টমকে ধরার আগেই গাছটা ওকে ধরে ফেলে, রক্তচোষা আঁকশি দিয়ে ওর ওর রক্ত পান করতে থাকে। গাছটা রক্তই চেয়েছিল। রক্ত খেয়ে ওর জোর বেড়ে যায়। আমি আমি অবাক হয়ে দেখি গাছটা ক্রমশ বেড়ে উঠছে। বাতাসে শোনা যাচ্ছে ওর গুঞ্জন ধ্বনি। বুঝতে পারলাম আমিও ফাঁদে পড়েছি। আমি পালাতে পারলাম না। টমের রক্ত খেয়ে ও আরো বিপজ্জনক হয়ে উঠেছে। আমি আটকে রইলাম। তুমি না আসা পর্যন্ত ওভাবেই ছিলাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো ভাই,
তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বার্কার আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আমরা ম্যানড্রেকের টুকরোগুলো অ্যাসিড দিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দিলাম। জিনিসপত্র সরিয়ে বার্কার সেলারটা তালা দিয়ে দিল। প্রিয় টমের মৃত্যুতে বেচারা খুব দুঃখ পেয়েছে। শেষবার যখন বার্কারের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম ম্যানড্রেককে নিয়ে লেখা ওই বইটা তার বুককেসে আর নেই।